পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে। এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে। একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড, অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ। তবে কি পদত্যাগ করলেন ডক্টর ইউনূস? পরিস্থিতি দেখে সেরকমটি মনে হচ্ছে। জুলাই অভ্যুত্থানের নেতাদের ডেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, সকলে যদি সংযত না হয় তবে তিনি সব ছেড়ে চলে যাবেন। এই তাইলে মূল কাহিনী ভাইরে ভাই, এনসিপি অনেক বড় মাপের খেলোয়াড় বলা হয়, অনেক দূর আগাই যাবে। আর সরকারের ইচ্ছারও একটা বহিঃপ্রকাশ তাইলে এই জায়গাটায় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কেন চাচ্ছে। গ্রামে গঞ্জে কে চেয়ারম্যান কে মেম্বার হবে ডাজন্ট ফ্যাক্ট, কে উপজেলা চেয়ারম্যান হবে নজরটা ওইদিকে না, নজরটা হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র কে হবে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে পয়েন্ট অফ নো রিটার্নে বিএনপি। রাজনীতিতে বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ বিএনপি ডু অর ডাই সিচুয়েশনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন, তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। সমন্বয়করা একবার টোকাইকে সচিবালয়ে ঢুকায় দিছে, যারা মাস্তানি করে, চাঁদাবাজি করে। 90 ডাকাতের আবির্ভাব হয়েছে। যুদ্ধ করলাম আমরা, লড়াই করলাম আমরা। 666 কোটি টাকার কর নিয়ে গেল ডক্টর ইউনূস। এই বাঙালির পায়ের লাঠির পর এত বেতন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দেশের চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন। সেই অংশবিশেষগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি ঠিক কতটুকু ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে দেশের রাজনীতি এবং দেশের আপডেট নিউজ সম্পর্কে মানে সবকিছু বুঝতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও দেখলে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে ধারাবাহিকলি দেখবেন, আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে, বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটা নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসেবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন। গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এরপরই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ। কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন, সেই কারণটি বের হয়ে এসেছে খোদ তার মুখ থেকে। চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, মানে একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। তার বক্তব্য হচ্ছেন যে তিনি বলছেন যে
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বারবার বলেছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন। আগে সংস্কার, পরে নির্বাচন, কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু। ডক্টর ইউনূস বলছেন ছোট প্যাকেজ, বড় প্যাকেজ। ছোট প্যাকেজে কি আছে, বড় প্যাকেজে কি আছে, এটাও তিনি স্পষ্ট করেননি, যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে। অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে, সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা, অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনূসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি, বিএনপির দাবি। অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা, সেখানে সরকারের উপদেষ্টা আসিফ, তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে, তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি। যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত, সেটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয়, তাহলে পরবর্তী সময় কি ঘটবে। অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয়, তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে, কখনো ঠান্ডা কখনো ডান্ডা, পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয়। তো এরকম নানান জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বুঝতে পারেননি, অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসার অন্য জায়গায় ছিল। ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে, তারা বলছে তারা পাশ করবে না, তিনি বলছেন তোমরা নামো। তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে, তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে, এটা যে কোনো কেউই হবে। যেখানে সাধারণ একটা ইশরাকের মেয়র পদকে কেন্দ্র করে ইসির প্রতি অনাস্থা তৈরি হয়ে যায় এনসিপির, ইসিকে মানে কি বলা হয় যে ইয়া করার জন্য, কি বলা হয় যে আপনার মানে বিক্ষোভ করার জন্য সেখানের গেটের মধ্যে ঢুকার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি, উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন, যার কারণে রাস্তায় রাস্তায় অবরোধ হচ্ছে। সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত, যথেষ্ট। আপনার মব ভায়োলেন্স, যেখানে মব ভায়োলেন্স হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে। লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী নেড়ে চেড়ে বসছে, অনেক ঘটনা যেগুলো এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে, এবং এনসিপির প্রতি তো করছেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন, তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। দর্শক, এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্ট্যাটাসে সয়লাভ হয়ে গেছে।
পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই, কোন কোন গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন। অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে, গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পালস বোঝার চেষ্টা করা হতে পারে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন। এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত 9 মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে, তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে। তার প্রমাণ তো আমরা পেলাম গত 21শে মে বুধবার। এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি। এর সাথে আরো যে বিষয়টি এসেছে, বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সবকিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে। তার মানে তো আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা একবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটি তিনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটি বড় বিষয়। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই গুঞ্জনের পিছনে সত্যতা কতটুকু থাকতে পারে। সরকারের যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনের, সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে। তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন, ভুল প্রার্থনা করেছেন, নাকি তিনি তার সৈন্য সামন্তের কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না। তার এই স্ট্যাটাসটি আবার হাসনাত আব্দুল্লাহ শেয়ার করেছেন। তার মানে বোঝা যাচ্ছে, আমার এর আগের একটি কন্টেন্টে আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি, সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি। তো একটা গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে, সেটাও আমি জানিয়েছি। মাহফুজ আলম তার স্ট্যাটাসে যেটি বলছেন, তার স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। আবেগের চেয়ে দেশ বড়, কোন আবেগের কথা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেগের কথা বলছেন, নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী, কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হঠকারী কথাবার্তা বলছেন, কর্মকাণ্ড ঘটাচ্ছেন, সেগুলোকে আবেগী কথাবার্তা বলছেন? জানি না, তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি। আমি ছোট করে একটু পড়ে শুনে আপনাদেরকে। মাহফুজ আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে। নাহিদ ইসলাম, যিনি এনসিপির প্রধান, তিনি আজকে প্রধান উপদেষ্টা, আমাদের সবার গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে তিনি দেখা করেছেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি গণমাধ্যমকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পদত্যাগের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকা প্রায় অচল অবস্থা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র দলের নেতা তিনি বা কর্মী তিনি শাহরিয়ার আলম শাম্য, তার নৃশংস খুনের ঘটনার পর থেকে একের পর এক নানান ধরনের ঘটনায় বিপর্যস্ত বলা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও নানান ধরনের বিতর্কে তারা জড়িয়ে যাচ্ছেন। শাহরিয়ার আলম শাম্যর হত্যার ঘটনায় বিএনপি ছাত্রদল তারা বিক্ষোভ করছে, শাহবাগ অবরোধ করছে তার খুনিদেরকে যেন ধরা হয় সেসব ইস্যুতে। এবং একই সঙ্গে ঢাকা দক্ষিণের মেয়র পদে মোহাম্মদ ইশরাক হোসেন, তিনি মেয়র পদ হিসেবে তিনি বৈধ এমন রায় যখন কোর্টের পক্ষ থেকে এলো তখন তিনি শপথ বাক্য পড়ার জন্য তিনি চাপ দেন, পড়ানোর জন্য তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো না কোনোভাবেই সেই দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল না এবং সেখানেও নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এলজিআরডি মন্ত্রী বা উপদেষ্টা পদে তিনি রয়েছেন, নগর ভবনে তিনি যেতে পারছেন না এবং তার কুশপত্রিকা দাহ করা হচ্ছে, তার গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসিক সুবিধা প্রাপ্তির জন্য তারা আন্দোলন করছেন, তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা সেটি করতে পারেননি এবং বেশ কয়েকজন আহত হন। এবং সেখানে যান আমাদের অন্য একজন উপদেষ্টা মাহফুজ আলম এবং
যিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, সেখানে তার গায়ে তার মাথায় বোতল ছুড়ে মারা হয়। এই যে নানান ধরনের ঘটনা এবং সেই বোতল ছুড়ে মারার ঘটনায় জামাত শিবিরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন মাহফুজ আলম। যদিও তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পরে জামাত শিবিরের প্রতি তীব্র আক্রমণ করেন মাহফুজ আলম। তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন এবং তিনি বলেন যে জামাত শিবিরকে নির্মূল করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্মূল করতে হবে, নানান ধরনের। এবং এরপর থেকে নানান বিতর্কে জড়িয়ে যায় এই যে এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দল তারা এবং জামাত শিবিরের সঙ্গে তাদের যে এতদিন ধরে একসাথে আন্দোলন করে আসে এবং হঠাৎ করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাওয়ার যে উদ্যোগ, সেটি সবকিছু মিলিয়ে টালমাটাল অবস্থা এনসিপি নবগঠিত এই দলটি। এবং সবশেষ তারা যখন নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে গেলেন এবং সেখানে যে জমায়েতের চিহ্ন দেখতে পেলাম আমরা, যে লোকবলের সংখ্যা খুবই কম, এমন পরিস্থিতিতে দেশে পুরোপুরি বলা যায় টালমাটাল অবস্থা চলতে থাকে। এবং আজকে ইশরাক হোসেন মেয়র পদে তিনি শপথ বাক্য পড়তে পারবেন। আপিলের রায়ও খারিজ করে দেওয়া হয়েছে, আপিল খারিজ করে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের দিক থেকে যেটা করা হয়েছে, এবং ইশরাক হোসেনকে বৈধ হিসেবে আবারও রায় দেওয়া হয়েছে। এবং বলা যায় যে বিএনপির কাছেও বর্তমান সরকারের একটি পরাজয় ঘটলো। এবং সবশেষ যে ঘটনাটি ঘটলো গতকালকে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি স্পষ্টভাবেই বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে চলা অনেকগুলো ঘটনা নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। কড়া ভাষায় তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে যে ধরনের একটা সন্দেহ চলছে যে নির্বাচন কবে নাগাদ হবে, নির্বাচন আদৌ হবে কিনা, নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করবে, সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে তারা ক্ষমতা এক্সটেন্ড করার চেষ্টা করছে, নানান অভিযোগ যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। এবং তখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার আগের কথাই মনে করিয়ে দিয়েছেন, যখন তিনি শেখ হাসিনা পরবর্তী সময় যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো, তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী 18 মাস সময় দেবে। সেই 18 মাস শেষ হবে মূলত 2025 ডিসেম্বরে। এখন ডিসেম্বরের পর্যন্ত যদি সময় দেয়, তার মানে হচ্ছে 2026 জানুয়ারিতে নতুন একটি রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার তারা ক্ষমতা গ্রহণ করবে বা শপথ পড়বে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি তার পূর্বের ঘোষণায় গেলেন এবং তিনি বলেছেন যে 1 জানুয়ারি নতুন একটি রাজনৈতিক সরকারকে শপথ পড়তে হবে। তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর পর্যন্ত তারা থাকতে পারবেন এবং এর মধ্যে তাদেরকে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন আয়োজনের আগে নিশ্চিতভাবেই তফসিল ঘোষণা করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যায়, তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের যে নানান রূপরেখা জনগণের সামনে এনেছিল বা এই যে অনেকগুলো কমিশন তারা গঠন করেছিল, সেগুলো তারা বাস্তবায়ন করার সুযোগ পাবে না। অনেকেই বলছেন যে সংস্কারের প্রক্রিয়াটা মূলত শুধুমাত্র ক্ষমতা এক্সটেন্ড করার বিষয়, এক্সটেন্ড করার জন্য তারা এগুলো করছেন এবং এটা থেকে আসলে জনগণ উপকৃত হচ্ছে না। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। সেই ঘোলাটে পরিবেশে সরকার কি করবে, সেনাবাহিনীর অবস্থান কি হবে, এরকম নানা বিষয়ে বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে। মুখরোচক আলোচনাও চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পরবর্তী পদক্ষেপ কি হবে, যখন সেনাবাহিনী তার অবস্থান স্পষ্ট করলো করিডোরের বিপক্ষে, সংস্কার ব্যাপারে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে, বন্দর দেওয়ার ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা হয়নি, সেনাবাহিনীকে কোনো কিছুতে তাকে তার মতামত নেওয়া হচ্ছে না, এরকম নানা কথা যখন আমরা শুনলাম 21 তারিখে সেনানিবাসে এই ঘটনা যখন ঘটলো, তখন সরকারের জন্য সেটা বড়ই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এই বিব্রতকর পরিস্থিতির মাঝে প্রধান উপদেষ্টা কি করবেন, সেই আলোচনাটা চতুর্দিকে হচ্ছে। এই আলোচনার মাঝে আজকে দৈনিক মানবজমিন একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ করেছে এবং সেই নিউজে তারা আভাস দিচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পদত্যাগের চিন্তা ভাবনা করছেন। আদতেও কি সেই ঘটনা ঘটতে চলেছে? সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রফেসর ইউনূস কি ভাবছেন যে আদতেও এই রকম পরিবেশে তার এখানে আসলে থাকা উচিত নয়, তিনি এখানে মানানসই না, বরং সম্মানজনকভাবে এখান থেকে চলে যাওয়াই ভালো, তেমন ভাবনাটা কি তার মনে কাজ করছে? কি বলছে মানবজমিনের প্রতিবেদন, বাস্তবতাই বা কি, সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন। প্রফেসর ইউনূসকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তার সম্পর্কে আমরা জানি খুব একটা টোটকা নিউজ তার পত্রিকায় ছাপা হয় না। অথেন্টিক নিউজ ছাড়া, ইনভেস্টিগেশন অথেন্টিক নিউজ ছাড়া তার পত্রিকায় খুব কমই আমরা ছাপতে দেখেছি। তার মতো বর্ষিয়ান সাংবাদিক, সেই পত্রিকা সম্পর্কে যথেষ্ট সুনাম রয়েছে। তার পত্রিকাতেই আজকে এই বড় রিপোর্টটা করা হয়েছে। এটা লিখেছেন শান্তনা রহমান। তিনি যে কথাটা বলতে চাইছেন, সেটা ঘটতে গেলে, সেটা যদি ঘটে যায়, তাহলে একটা মারাত্মক পরিণতির দিকে দেশ চলে যাবে, সেটা বলাই যায়। কি বলতে চাইলেন তিনি, শুরুটা করেছেন তিনি যেভাবে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস এখন কি করবেন।
তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরপরেই তিনি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি ঘটতেছে এবং কি হচ্ছে। দর্শক শ্রোতা, এই নিউজগুলা মানে যে ঘটতেছে, মানে এই অনেকে অনেক কথা বলতেছে এবং দেশের মধ্যে যা যা হচ্ছে এইগুলাই কিন্তু এখানে অনেকে তুলে ধরতেছে। গাইজ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আপনাদের মানে মনের ধারণা কি, আপনারা কি এইসবের একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।